প্রতিটি বিপ্লবের গর্ভেই নিহিত থাকে সেই বিপ্লব বেহাত হওয়ার শঙ্কা। অর্থাৎ প্রত্যেকটা বিপ্লবের অভ্যন্তরে সেই বিপ্লবটি বেহাত হয়ে যাওয়ার একটি শঙ্কা সবসময় থাকে। এই বিষয়টি সামনে রেখেই আমাদের সমস্ত আন্দোলন অভ্যুত্থানগুলো আমাদের বুঝে নিতে হবে। গত 4 বছরে দক্ষিণ এশিয়ায় 4টি দেশে অভ্যুত্থান এবং বিদ্রোহ সংগঠিত হয়েছে: শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং সর্বশেষ ভারত। এই অভ্যুত্থানগুলোর মধ্যে 3টি দেশে সরকার পরিবর্তন ঘটেছে: নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আর ভারতে যেটি হয়েছে সেটি হয়েছে যে তাদের দাবি অনুযায়ী মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন স্থগিত হয়েছে। আমরা দেখি যে এই অভ্যুত্থানগুলো সংগঠিত হলো, বিদ্রোহগুলো সংগঠিত হলো, সবগুলোরই নিয়ামক শক্তি হচ্ছে জেন জি, যাকে বলা হচ্ছে আজকে সমাজে তারা, অর্থাৎ তরুণ। এই গোষ্ঠীটি এবং এই সকল অভ্যুত্থান বা বিদ্রোহের মূল যেই কারণটি সেইটি হচ্ছে নয়া উদারনীতিবাদের মধ্য দিয়ে এই যে বৈষম্যের বিস্তার, বেকারত্ব বৃদ্ধি, এইটি হচ্ছে মূল বিষয়। আমরা দেখি যে আমরা এই 4টি দেশের বিদ্রোহ সংগ্রাম নিয়ে আমরা যদি অভ্যুত্থান নিয়ে আলোচনা করি, আমাদের এই 4টি দেশে অনেক মিল রয়েছে, আবার কিছু অমিল রয়েছে। মিল হচ্ছে যে জায়গাটায়, সেটা হচ্ছে সবাই এই সমাজে বাস করতে হাসপাস করছে, এ থেকে মুক্তি পেতে চাচ্ছে। ভারতে যেটি হয়েছে সেইটি কেন একটি চাকরিকে কেন্দ্র করে, আমাদের এখানে কেন চাকরিকে কেন্দ্র করে? অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে বেকারত্ব। চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতে এই বিক্ষোভ শুরু হয়েছে। আর আমাদের এখানে চাকরিতে বৈষম্যের বিলোপের দাবিতে এখানে আন্দোলন শুরু হয়েছিল। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এ থেকে পরিত্রাণের বিষয়। কিন্তু শ্রীলঙ্কাতে এই আন্দোলনে 10 থেকে 12 জন মৃত্যুবরণ করেছে, নেপালে 73 জন, ভারতে 1 জনও মৃত্যুবরণ করে নাই, কিন্তু আহত হয়েছে অনেকে। বাংলাদেশে জাতিসংঘের হিসাবে 1400। আমাদের এখানে অন্য জায়গার মধ্যে পার্থক্যটা হচ্ছে ভারতে গণমাধ্যমগুলো, বিভিন্ন মাধ্যম সোচ্চার হয়েছে যে বিষয়টিতে, যে বিদ্রোহকে দমানোর জন্য ভারতীয় পুলিশ, দাঙ্গা পুলিশ, তারা লাঠির মধ্যে পেরেক যুক্ত লাঠি এইটি ব্যবহার করেছে। এর বিরুদ্ধে যে জলকামান ব্যবহার না করে পেরেক যুক্ত লাঠি কেন তারা ব্যবহার করলো ছাত্রদের বিরুদ্ধে, তরুণ কিশোরদের বিরুদ্ধে? আর আমাদের এখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টারে গুলি করা হয়েছে। 21 দিনে 1000-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে।
2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমাদের পুলিশ বাহিনী বিদেশ থেকে অমারণাস্ত্র আমদানি যা করেছে তার 7 গুণ আমদানি করেছে মারণাস্ত্র। 2013 সাল থেকে এই পুলিশ বাহিনীকে সামরিকায়ন করার জন্য এই শেখ হাসিনা সরকার তারা প্রক্রিয়া চালিয়েছে। ক্ষমতায় থাকার জন্য যেভাবে হিংস্র হয়েছে এইটি নজির বিশ্বে খুব কম রয়েছে। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে আজকের এই বর্তমান যে বাস্তবতায় বিন্দুমাত্র তাদের কোনো অনুশোচনা নেই। আমাদের মধ্যে যারা এই অভ্যুত্থানের সংগ্রামে নিয়োজিত ছিল, আহত হয়েছে, তাদের মধ্যে প্রশ্ন একটি যে আসলে কি আমরা ভুল করেছি কিনা। 47-এ যখন দেশ ভাগ হয়, এই ভূখণ্ডের সিংহভাগ মানুষ, 90% উপরে মানুষ পাকিস্তান চেয়েছে। 1 বছর যেতে না যেতে এই ভূখণ্ড থেকে আওয়াজ উঠেছে, আজাদি ঝুটা হে লাখো ইনসান ভুকা হয়। এই আজাদি এটি মিথ্যা, এই আওয়াজ উঠেছে। 71-এ আমরা এত বড় একটা যুদ্ধ করলাম, সেই যুদ্ধের পরপরই মুক্তি বাহিনীর একটি অংশ যেভাবে লুটতরাজ শুরু করেছে, ব্যাংক বিমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ শুরু করেছে, সেই পরিপ্রেক্ষিতেই আওয়াজ উঠেছিল ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র ছিঁড়ে খাবো। তাহলে ব্যাপারটা কি? এইটি কি ভুল ছিল 71? না। এই যে আমাদের এই সংগ্রামের মধ্য দিয়ে এই অর্জনগুলো পুরোপুরি আমরা ধরে রাখতে পারি। এই যে আমি যেটি শুরুতে বললাম, এইটি বেহাত হওয়ার যে শঙ্কা সবসময় থাকে, 24-ও তাই ছিল। 24-এর এই অভ্যুত্থানের পর এর মালিকানা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেল। কে এর মালিক? এরা বলে আমরা এর মালিক, অংশীদার, এরা বলে আমরা এর সেখানে মালিক। কিন্তু আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, সেই 24-এর সেই অভ্যুত্থানে, সেখানে আমরা দেখি যে শ্রমজীবী 284 জন মারা গেছে, শ্রমজীবী। ছাত্র 269 জন, ক্ষুদ্র ব্যবসায়ী 120 জন, রিক্সা চালক মারা গেছে 36 জন। এই জুলাইয়ে বিভিন্ন মতের, বিভিন্ন পথের সকলে একটি মোহনায় মিলিত হয়েছিল একটি উদ্দেশ্যে, যে আগে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে অপসারণ করব। কারণ আর সহ্য হচ্ছিল না, দমন পীড়নের মধ্য দিয়ে মানুষকে দুর্বিষহ করে নাভিশ্বাস তুলে ফেলেছিল, যার ফলে আগে আমরা তাকে অপসারণ করি। যার ফলে আমরা দেখেছি যে সেই সময়ে এই যে দেয়ালে দেয়ালে গ্রাফিতি লেখা হয়েছে, গাছের পাতা এঁকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী পাতার মধ্যে লিখে দেওয়া হয়েছে পাতা ছেঁড়া যাবে না। অর্থটা কি? অর্থাৎ আমরা একটা অসাম্প্রদায়িক সেখানে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা ইনসাফের জন্য, জাস্টিসের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাচ্ছি। সেই সংগ্রামে হিজাব পরা, বোরকা পরা তারা নেমেছে, শার্ট প্যান্ট পরা আমাদের মেয়েরাও নেমেছে। সবার সম্মিলিত সেখানে আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন ঘটেছে। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে এই যে ডানপন্থী, বামপন্থী, উগ্রবাদী বিভিন্ন দল, তারা যার যার মতো যার যার জায়গায় ফিরে গেল।
এই উগ্রবাদী গোষ্ঠীগুলো তৌহিদি জনতার নামে তারা তাদের নিজেদের মুখোশ উন্মোচন করলো এবং তারা মনে করলো যে দেশটা এখন আমাদের হয়ে গেছে। তারা মাজার, খানকা, মন্দির, মসজিদ সমস্ত জায়গায় সমাবেশ করে নারীদের বিরুদ্ধে, মেয়েদের বিরুদ্ধে তারা সেখানে বলা শুরু করলো। এবং সবচেয়ে পরিতাপের বিষয় যেটি, এদেরকে থামানোর জন্য, দমানোর জন্য সেই অন্তর্বর্তী সরকার তারা কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, বরঞ্চ তাদের নীরবতায় তারা উৎসাহিত হয়েছে। আমরা সেই সরকারের পরিবর্তনের পরে আমরা আজকে যেই সরকার ক্ষমতায় এসেছে, আমরা কি চাচ্ছি? আমরা ৭১-এ যেই বিষয়টাকে সামনে নিয়ে আমরা সংগ্রাম করেছি, সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই বিষয়গুলোতে এখনো আমরা ঘুরপাক খাচ্ছি, এগুলো হচ্ছে না, পাচ্ছি না। ২৪-এ এইটি আমাদের সামনে ছিল। ২৪-এ কোটাটা সামনে রেখে যখন নাকি এই যে আবু সাইদকে নির্মম ভাবে হত্যা করা হলো, তখন বাড়িঘর থেকে আমাদের এই মেয়েরা, মায়েরা, বোনেরা তারা বেরিয়ে এলো যে আর ঘরে থাকা যায়। আমরা অসংখ্য এরকম সেখানে ঘটনা আমরা সেখানে দেখেছি যে মাদ্রাসায় পড়ে ১২ বছর বয়স, সে চিঠি লিখেছে, সেখানে ঘরে থাকা গেল না। পঙ্গু যে ভাইটি, সেই ভাইটি পর্যন্ত আজকে রাস্তায় নেমেছে। বহু এরকম ঘটনা ঘটেছে, রাস্তায় নেমেছে পরিবর্তনের জন্য। মানুষ কখন জীবন বিসর্জন দিতে চায়, আজকে তারা বলে যে ডাক দিলে তাদের কোটি কোটি লোক আসবে, ডাক দিই। আমরা সেই জীবন বাজি রেখে রাস্তায় কখন নামতে পারি? যখন আর কোনো পথ থাকে না, খোলা থাকে না। কিন্তু প্রতারিত হওয়া, বারবার বারবার প্রতারিত হয়েছে। প্রতারণা কেন? প্রতারণা একটি কারণে, যে এই অভ্যুত্থান, বিপ্লব সংগ্রামের মধ্য দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে না। আমাদের এই ৫৫ বছরের স্বাধীনতার পরের ইতিহাসে তারা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে নাই। রাষ্ট্র ক্ষমতা হাসিনাকে টিকে রাখার জন্য হিংস্র হয়েছে, সকলে সেই রাষ্ট্র ক্ষমতা চায়। নতুবা এই যে বিষয়টি আলোচিত হচ্ছে, এই যে বাণিজ্য চুক্তি যেটি আমেরিকার সাথে করা হয়েছে, এইটি একটি দেশপ্রেমিক নাগরিক, সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। আমরা দেখি আজকে এই যে তারেক রহমান, তিনি বলছেন সবার আগে বাংলাদেশ। আমরা দেখতে চাই বাংলাদেশের স্বার্থটা তিনি কতটা রক্ষা করেন। যারা চুক্তিটা করলো ৩ দিন আগে, সেই উপদেষ্টারা বলছে যে এই চুক্তি করার আগে জামাতের সাথে, বিএনপির সাথে কথা হয়েছে, তাদের মতামত নেওয়া হয়েছে। তাহলে অর্থটা কি? এই লোকগুলোর হাতে কতটা নিরাপদ থাকবে আমাদের দেশ, আমাদের দেশের মানুষের অধিকার স্বার্থ? আমরা বুঝতে পারি। যার ফলে এই যে আমাদের আজকের এই যে না পাওয়া, এর অর্থ এই নয় যে আমাদের ২৪-এর আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, না। এই যে এত এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘর থেকে স্বপ্ন নিয়ে বেরিয়ে আসা রাজপথে, এটি ব্যর্থ হয় না, এটি ব্যর্থ হয় না। স্বৈর শাসকের এই দাপটে মানুষ পরাজিত হয় না, কখনোই না। যে জন্য এই সত্যটা আমাদের উপলব্ধি করতে হবে, বিশ্বাস করতে হবে। শাসক যতই দুর্বিনীত হোক, যতই হিংস্র হোক,
মানুষের শক্তির কাছে সে পরাজিত হতেই হবে তাকে এক সময়। দুঃশাসক কখনোই টিকতে পারে না। আর তাই আমরা সেখানে বিশ্বাস করি যে আমাদের এই স্বপ্ন ধূলিসাৎ হবার নয়। ৭১ আমরা চেয়েছি, পারিনি বিভিন্ন কারণে। ৯০ আমরা চেয়েছি, পারিনি। ২৪ আমরা চেয়েছি, পারিনি। কিন্তু এই যে ৭১ পরের আমাদের একটা প্রাপ্তি রয়েছে, ৯০ আন্দোলনের পরে আমাদের একটি প্রাপ্তি রয়েছে, ঠিক একইভাবে ২৪ আন্দোলনের পরেও আমাদের একটি প্রাপ্তি রয়েছে, এবং সেইটি হচ্ছে জনগণের বিজয়। জনগণ কখনো পরাজিত হয় না, এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এই সত্যের উপর ভর করেই আমরা আমাদের সমাজ বদলের সেখানে লড়াইয়ে সংগ্রামে নিয়োজিত থাকব, নিয়োজিত আছি। সবাইকে আমরা নিয়োজিত করেই আমাদের দেশ আমরা ঠিক করব। সকলকে ধন্যবাদ।